হাতে সময় খুবই অল্প, আগামীকাল সকাল 10টা পর্যন্ত। কিন্তু তারপরে সবকিছু শেষ। কিন্তু সমস্যা হলো তারা জানেই না কি ঘটতে যাচ্ছে। কিছু অচেনা মানুষ, একটা অদ্ভুত পরিস্থিতি, আর এমন কিছু ঘটনা যেগুলোর সাথে একটার সাথে আরেকটার কোনো লিঙ্কই খুঁজে পাওয়া যায় না। কিন্তু ধীরে ধীরে সবকিছু একটা জায়গায় এসে মিলতে শুরু করে। প্রশ্ন হলো, এখানে কে সত্য বলছে আর মিথ্যার আড়ালে কে লুকাচ্ছে আসল সত্যি? আর সকাল 10টা বাজেই বা কি ঘটতে যাচ্ছে? সময় যত এগিয়ে যাচ্ছে রহস্য ততই গভীর হচ্ছে, আর শেষ পর্যন্ত এমন একটা টুইস্ট আসে যেগুলোতে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। তো আজ এমনই সাসপেন্স আর টুইস্টে ভরা তেলুগু মুভি রিপ্পু উদয়ম 10 ঘন্টালাকু এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করি মুভিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আরও সাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই হায়দ্রাবাদের একটি হাসপাতালের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন ডক্টর একটি লোককে বলছিল, দুঃখিত, আমরা আপনার ভাইকে বাঁচাতে পারলাম না। ওনার সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল আর এতেই মারা গেছে। আপনি সব ফর্মালিটিস পূরণ করে বডিটা নিয়ে যেতে পারেন। এরপরে ডক্টর তাদের জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা বডি পোড়াবেন কোথায়, অর্থাৎ ক্রিমিনেশন কোথায় করবেন? লোকটা কাঁদতে কাঁদতে বলে, ক্রিমিনেশন তো কাকিনাড়াতেই হবে। আজকেই আমার ভাই আমাকে দেখার জন্য এখানে এলো, আর আজকেই আমার ভাইয়ের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল। এরপরে লোকটা তার পিয়ে রামমূর্তিকে বলে, আমি কাকিনাড়াতে চলে যাচ্ছি, ক্রিমিনেশনের সব ব্যবস্থা সেখানে যেয়ে করে ফেলছি। আপনি আগামীকাল সকালের মধ্যে লাশ নিয়ে সেখানে চলে আসুন। এটা বলেই লোকটা কাঁদতে কাঁদতে সেখানে চলে আসে। এরপরে রামমূর্তি ডক্টরের সাথে কথা বলে আর জিজ্ঞেস করে অ্যাম্বুলেন্সের ব্যাপারে। তখন ডক্টর বলে তার একজন প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভারের কথা জানা আছে, সে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারে। এরপরেই সেই ডক্টর অ্যাম্বুলেন্স ড্রাইভার মাল্লেশকে কল করে। কিছুক্ষণ পরেই মাল্লেশ সেখানে চলে আসে। রামমূর্তি তার সাথে কথা বলতে থাকে, জিজ্ঞেস করে কাকিনাড়াতে এই ডেড বডিটা নিয়ে যাবার জন্য সে কত টাকা চার্জ করবে। মাল্লেশ বলে তার কোনো চার্জের দরকার নেই, সে ফ্রিতেই কাজটা করে দেবে। শুধুমাত্র রামমূর্তিকে তার অ্যাম্বুলেন্সের ডিজেল ভরে দিতে হবে 7,000 টাকার। তখন রামমূর্তি বুঝতে পারে সে কিভাবে কথাটা বলেছে। এই জন্য সে মাল্লেশকে বলে, তোমার যদি টাকার চাওয়ারই হতো তাহলে তুমি সরাসরি চাইতে পারতে, এমন ঘুরিয়ে পেঁচিয়ে চাওয়ার কি মানে হলো? মাল্লেশ আবারও কথা ঘোরানোর চেষ্টা করে। যাই হোক, কিছুক্ষণ পরেই তারা অ্যাম্বুলেন্সের ডেড বডিটা নিয়ে রওনা দিয়ে দেয়। তাদের জার্নিটা অনেক লম্বা ছিল, মাল্লেশ সেটা জানত, আর এই জন্য যাওয়ার সময় সে রামমূর্তির সাথে কথা বলতে থাকে। জিজ্ঞেস করে যে মারা গেছে উনি আপনার কি হয়? রামমূর্তি বলে, উনি আমার বসের বড় ভাই, এছাড়াও উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখত। লোকটা অনেক ভালো ছিল। মাল্লেশ বলে, গড এমনই, ভালো মানুষদের বেশি দিন বাঁচিয়ে রাখেন না, অথচ আপনার আর আমার মতো মানুষরা অনেকদিন বেঁচে থাকে। যাই হোক, একটু পরেই মাল্লেশ তার অ্যাম্বুলেন্সটা একটা চায়ের দোকানের সামনে থামায়। রামমূর্তি বিষয়টা জানার পরে মাল্লেশকে বলে, আরে মাল্লেশ, তুমি এভাবে রাস্তার মাঝে হুটহাট করে গাড়ি থামিয়ে সময় নষ্ট করো না। কালকে সকাল 10টার মধ্যে এই ডেড বডিটাকে নিয়ে আমাকে কাকিনাড়া পৌঁছাতে হবে। মাল্লেশ বলে, আরে স্যার, আপনি টেনশন কেন করছেন? দায়িত্ব যেহেতু নিয়েছি, আপনাকে আর এই ডেড বডি পৌঁছে দেবার দায়িত্ব শুধু আমার। আপনি টেনশন না করে চিল করে বসে থাকুন। এরপরে সে চলে যায় চা খেতে। কিন্তু দেখা যায় মাল্লেশ চায়ের দোকানে যাওয়ার পরে বাস কন্ডাক্টরের মতো কথা বলতে শুরু করে। বিভিন্ন লোকদের জিজ্ঞেস করে তারা কোথাও যাবে কিনা। আসলে মাল্লেশ এখানে চা খেতে নয়, বরং যাত্রী খোঁজার জন্য এসেছিল। সে একজন লোককে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। তার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? আমি আপনাকে নামিয়ে দিতে পারি। আমার গাড়িতে এসি নন এসি দুটো সার্ভিসই পাওয়া যায়। লোকটা আগ্রহ দেখিয়ে যেতে রাজি হয়। মাল্লেশ তাকে তার অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসে, আর এটা দেখেই লোকটা বুঝতে পেরে যায় আর বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি কি আমার পুরোটা জার্নি একটা লাশের সাথে করব? এটা বলে লোকটা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রামমূর্তি যখন বিষয়টা জানতে পারে, রামমূর্তি বলে, আরে মাল্লেশ, এটা তোমার অ্যাম্বুলেন্স, কোনো পাবলিক যানবাহন নয় যে তুমি হুটহাট করে রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠাতে শুরু করবে। মাল্লেশ বলে, স্যার, আমার গাড়িটা অনেক বড়, অনেক জায়গায় ফাঁকাই থাকে, তাহলে 2-1 জন যাত্রী নিতে পারলে খারাপ কি? এতে আমার চা পানির টাকাটাও হয়ে যাবে। রামমূর্তি বলে, আরে মাল্লেশ, বোঝার চেষ্টা করো, কালকে সকাল 10টার মধ্যেই এই লাশটাকে নিয়ে আমাকে পৌঁছাতে হবে। তুমি কথা না বাড়িয়ে এখনই তাড়াতাড়ি গাড়িটা বের করো। কিছুক্ষণ যাবার পরেই মাল্লেশকে কয়েকজন মহিলা কল করে। তারা ভিডিও কলে কথা বলছিল। আসলে এইসব মহিলা এবং মাল্লেশ তারা সবাই মিলে একটা চিটফান্ড খুলেছে, সেটার বিষয়ে তারা কথা বলছিল। আর কথা বলার ফাঁকে ফাঁকে সে রামমূর্তিকে বলে, স্যার, আপনিও আমাদের এখানে অ্যাকাউন্ট খুলে নিন, ভালো প্রফিট পাবেন। আসলে আমরা সবাই মিলে একটা চিটফান্ড খুলেছি, আর আমাদের পুরো কাজটা অনলাইনেই হয়ে যায়, তাই আপনাকে কোনো টেনশনই করতে হবে না। এদিকে রামমূর্তি এসব কথা একেবারেই কান দিচ্ছিল না। এছাড়া মাল্লেশের এসব কাজকর্মে সে একেবারে বিরক্ত হচ্ছিল।
রামমূর্তি তাকে বলে, আরে মাল্লেশ, তুমি এইসব উল্টোপাল্টা কাজ বাদ দিয়ে গাড়িটা ঠিকঠাকভাবে চালাও। আমাকে কালকে সময় মতো সকাল সকাল পৌঁছাতে হবে। কিছু দূর আসার পরেই মাল্লেশ দেখতে পায় রাস্তার পাশে কয়েকজন লোক মিলে একটা লোককে গণধোলাই দিচ্ছিল, অর্থাৎ মারধর করছিল। এজন্য মাল্লেশ গাড়ি থামিয়ে সাথে সাথে সেই লোকটার কাছে এসে তাকেও সবার মতোই মারধর করতে থাকে। একটু পর যখন ফিরে আসে, রামমূর্তি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, আরে মাল্লেশ, তুমি কি লোকটাকে চেনো? মাল্লেশ বলে, আরে না স্যার, দেখলাম সবাই মারছিল, এই জন্য আমিও মেরে আসলাম। কথাটা শুনে অনেক অবাক হয় রামমূর্তি। মাল্লেশ বলে, স্যার অবাক হওয়ার কিছু নেই, গাড়িতে উঠে বসুন, আমাদের তো সকাল সকাল পৌঁছাতে হবে। এইবার মাল্লেশ রামমূর্তিকে আরাম করার জন্য পেছনে বসিয়ে দেয় এসির মধ্যে, অর্থাৎ সেই লাশটার সাথেই। এরপরেই প্রসাদ আর কীর্তিকে দেখানো হয়, যাদের কথা শুনে আমরা বুঝতে পারছিলাম আসলে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে, আর পালিয়ে যাবার সময় তাদের বাইকটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে। এই জন্য তারা বিপদে পড়ে গেছে। প্রসাদ বাইক ঠিক করার চেষ্টা করছিল, তখনই সেই দিক দিয়ে যাচ্ছিল মাল্লেশ। তাদের দেখে সে অ্যাম্বুলেন্স থামায় আর জিজ্ঞেস করে কি হয়েছে, তাদেরকে কোনো সাহায্য লাগবে কিনা। তখনই প্রসাদ বলে, আমাদের বাইকটা নষ্ট হয়ে গেছে, সে যদি তাদের একটু কাকিনাড়া পৌঁছে দিত তাহলে অনেক ভালো হতো। মাল্লেশ তাদের হাবভাব দেখে বোঝা যায় যে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে, এই জন্য জিজ্ঞেস করে বিষয়টা। আর এতেই কীর্তি একটু রেগে যায় আর বলে, এটা আপনার জানার বিষয় নয়। এরপরেই সে প্রসাদকে বলে, চলো, আমরা কোনো অটোওয়ালাকে 10,000 টাকা দিলে সে কোনো প্রশ্ন ছাড়াই আমাদের কাকিনাড়া পৌঁছে দেবে। 10,000 টাকার কথা শুনতেই মাল্লেশের চোখটা বড় বড় হয়ে যায়, আর সে প্রসাদ আর কীর্তিকে বলে, আরে ম্যাডাম, সেই 10,000 টাকা আপনারা আমাকে দিন, আমি আপনাদের নিরাপদে কাকিনাড়া পৌঁছে দেব। এছাড়া রাতের বেলা মাঝ রাস্তায় মাঝে মধ্যেই পুলিশ চেকিং হয়, কিন্তু অ্যাম্বুলেন্স দেখলে পুলিশ চেকিং হবে না, নিরাপদে পৌঁছে যেতে পারবেন। প্রসাদ বুঝতে পারে মাল্লেশ যেটা বলেছে ঠিকই বলেছে, এই জন্য সে কীর্তিকে রাজি করায়, আর অবশেষে তারা সেই অ্যাম্বুলেন্সে উঠে বসে। যাওয়ার সময় মাল্লেশ প্রসাদকে জিজ্ঞেস করে, তুমি কি করো? প্রসাদ তখন বলে, সে একজন অটো ড্রাইভার। কথা শুনে মাল্লেশ বলে, আরে বাহ, তোমাদের অটো ড্রাইভাররাও খুবই ফাস্ট, মেয়ে পটিয়ে ফেলেছ এক ঝটকাই। তখনই কীর্তি তাকে বলে, প্রসাদ শুধুমাত্র একজন সাধারণ অটো ড্রাইভার নয়, সে এই অটো ড্রাইভারের পাশাপাশি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশনও নিচ্ছে। এরপরে মাল্লেশ তাদের জিজ্ঞেস করে, তোমরা কাকিনাড়াতে কেন যেতে চাইছো? প্রসাদ বলে, আসলে কীর্তির গ্রামের বাড়ি হচ্ছে কাকিনাড়া, আর সে চাইছিল আমরা যেন সেখানে যেয়ে বিয়ে করি। যদিও প্রসাদ কীর্তিকে বলেছিল যে তারা চাইলে বিয়েটা এখানেও করতে পারে, কিন্তু কীর্তি শুধুমাত্র কাকিনাড়াতে যেয়েই বিয়ে করবে। তখনই প্রসাদ কীর্তিকে বলে, তোমার বাড়ির লোকেরা যদি আমাদের এই বিষয়টা জানতে পারে তাহলে আমার মাথাটাই কেটে ফেলবে। কীর্তি বলে, তুমি টেনশন করো না, একবার বিয়েটা হয়ে যেতে দাও, ওরা তোমাকে কিছু বলবে না, গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেবে না। যাই হোক, মাল্লেশ কিছুক্ষণ আসার পরেই তার অ্যাম্বুলেন্সটা থামিয়ে দেয় আর একটা ফার্মেসিতে চলে আসে। আসলে রামমূর্তি তাকে মাথা ব্যথার জন্য ওষুধ আনতে বলেছিল। ফার্মেসিতে আসার পরেই মাল্লেশ দেখতে পায় সেখানে রঘু নামের একজন লোক দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে কিছু বলার জন্য চেষ্টা করছিল, কিন্তু অনেক সংকোচ বোধ করছিল। আর মাল্লেশ বিষয়টা বুঝতে পারে, এই জন্য সে ফার্মেসিওয়ালাকে বলে, আরে একে প্রোটেকশন দাও। আসলে রঘু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু সে খুবই সরল মনের এবং সাদাসিধে লাজুক স্বভাবের একজন মানুষ, আর এই জন্য ফার্মেসিতে সেই সব জিনিস চাইতে তার একেবারেই লজ্জা করছিল। এছাড়া এইসব বিষয় তেমন সে কিছুই জানত না। রঘু এরপরে মাল্লেশকে বলে, ভাই, এগুলোর কি কোনো সাইজ হয়? আসলে আমার জানা নেই। মাল্লেশ বলে, না, এগুলোর কোনো সাইজ হয় না, ফ্লেভার হয়, আর আপনি চকলেট ফ্লেভারটা নিয়ে যান, ভালো হবে। রঘু খুশি হয়ে যায়। যখনই ফার্মেসিওয়ালা তাকে জিজ্ঞেস করে সে কয়টা প্রোটেকশন চায়, তখনই রঘু পুরো একটা প্যাকেট ধরেই নিয়ে যায়, আর যাবার আগে সে মাল্লেশকে থ্যাঙ্কস দিয়ে যায়, কারণ সে তার কাজটা সহজ করে দিয়েছে। এরপরে এই রঘুর ঘটনা দেখানো হয়। আসলে রঘুর কিছুদিন পরেই বিয়ে ঠিক হয়েছে। রঘুর বন্ধু তার সাথে ক্যাফেতে দেখা করে আর সেই বিয়ে নিয়েই কথা বলে। রঘুর বন্ধু তাকে বলে, আরে কিছুদিন পরেই তোমার বিয়ে, আর এখনো তুমি তোমার ভার্জিনিটি লুজ করনি। যদি বাসর রাতে কিছু একটা উল্টোপাল্টা হয়ে যায় তাহলে তোমার ওয়াইফ তোমার সম্পর্কে কি ভাববে? বিয়ের আগে কয়েকবার প্র্যাকটিস করে নাও। আর রঘুর বন্ধুর কথাতে রঘু রাজি হয়ে গিয়েছিল। রঘুর বন্ধু অলরেডি একটি মেয়েকে হায়ার করে রেখেছিল যে রঘুর সাথে সময় কাটাবে। মেয়েটির নাম ছিল দিব্যা। এরপরে দিব্যাকে দেখানো হয় যে অলরেডি একজন ক্লায়েন্টের সাথে সময় কাটাচ্ছিল। সেখানে তাদের সময় কাটানো শেষ হলে দিব্যা লোকটার কাছে বেশ কিছু অ্যাডভান্স টাকা চায়, কিন্তু লোকটা তাকে জ্ঞান দিয়ে সেখান থেকে চলে যায়। এতে দিব্যা প্রচণ্ড বিরক্ত হয়। আসলে দিব্যা একজন কলগাল। সে তার ব্রোকারের কাছে আসে আর বলে, লোকটার এক পা কবরে চলে গেছে আর তার কাছে কত সম্পত্তি, কিন্তু এখনো টাকার মায়া ছাড়তে পারল না। কয়েকটা টাকা চেয়েছি, সে আমাকে জ্ঞান দিতে শুরু করলো। দিব্যার ব্রোকার দিব্যাকে বলে, আরে বাদ দাও,
এরা এমনই হয়, টাকাগুলো মরে যাবার পরে এদের সাথে নিয়ে যাবে। যাই হোক, তোমার জন্য আরও একজন ক্লায়েন্ট এসেছে। যদিও ক্লায়েন্টটা উনি নয়, ওনার বন্ধু। 10,000 টাকা দেবে, 5,000 তোমার, 5,000 আমার। দিব্যা এতে রাজি হয়ে যায়। আবারও রঘু এবং রঘুর বন্ধুকে দেখানো হয়। রঘুর বন্ধু রঘুকে বলছিল এই দিব্যার চাহিদা অনেক বেশি, সবাই তাকে কাছে পেতে চায়, আর সেই দিব্যা আজকে তোমার সাথে সময় কাটাবে। কিন্তু রঘুর একটু সংকোচবোধ হচ্ছিল। সে বলছিল বিয়ের আগে এসব করা কি ঠিক হবে? রঘুর বন্ধু তখন তাকে বলে, আর এসব বাদ দাও, বিয়ের পরে যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায়, তুমি যদি তোমার ওয়াইফকে খুশি করতে না পারো, তাহলে সমাজ তোমার দিকে আঙুল তুলবে। অবশেষে রঘু রাজি হয়ে যায়। রঘু এরপরেই তার গাড়ি নিয়ে চলে আসে দিব্যাকে পিক আপ করার জন্য। সেখানে সে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু দিব্যা রঘুর আগেই তাকে চিনে ফেলে হুট করেই তার গাড়িতে উঠে বসে। এতে রঘু একটু ঘাবড়ে যায় আর দিব্যাকে বলে, তুমি কে, এভাবে হুট করে গাড়িতে উঠে বসলে? দিব্যা বলে, তুমি যার জন্য অপেক্ষা করছো আমি সেই, এবার চলো, আমাকে কোথায় নিয়ে যাবে চলো। কিন্তু রঘু কোনো জায়গায় চিনত না, আর এই জন্য সে হিচকিচাতে থাকে। দিব্যা বলে, চলো তাহলে তোমার বাসায় চলো। রঘু বলে, আরে না, বাসায় নিয়ে যেতে পারবো না। দিব্যা বলে, ঠিক আছে, আমি একটা লজ চিনি, সেই লজে চলো। এরপরে তারা সেখানে যেতে শুরু করে। যাবার সময় দিব্যার গোলগাপ্পা খাওয়ার ইচ্ছা হয়, এই জন্য রঘু তাকে গোলগাপ্পা খাওয়াতে শুরু করে। দিব্যা রঘুর অবস্থা দেখে জিজ্ঞেস করে, এটা কি তার প্রথমবার? রঘু বলে, হ্যাঁ, আসলে এটাই তার প্রথমবার, আর সে এটা করতেও চায়নি, কিন্তু তার বন্ধু তাকে জোর করেছে। আর এভাবেই দিব্যাকে সে আপু বলে সম্বোধন করে। দিব্যা একটু হাসে, আর এরপরেই তার সেই বন্ধু তাকে কল করে। রঘুর বন্ধু তাকে জিজ্ঞেস করে দিব্যার সাথে সে এখন কি করছে। রঘু বলে, সে তাকে গোলগাপ্পা খাওয়াচ্ছে। রঘুর বন্ধু বলে, আরে এত সুন্দরী একটা মেয়ে তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর তুমি তাকে গোলগাপ্পা খাওয়াচ্ছ? তুমি আমার কথা ওকে জিজ্ঞেস করো, দেখো কি মজার ঘটনা বলে। দিব্যা রঘুকে জিজ্ঞেস করে কে ফোন করেছে। রঘু বলে, আমার সেই বন্ধু। দিব্যা বলে, উনি কি আপনার বন্ধু? আরে উনি তো কথার চেয়ে বাজে কথা বেশি বলে, এছাড়া ওনার ওইটা তো একেবারেই ছোট। এভাবেই তারা দুজন হাসে। এরপরে তখন তারা আবারও যেতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরেই দিব্যা রঘুকে জিজ্ঞেস করে প্রোটেকশনের ব্যাপারে। রঘু বলে তার কাছে তো নেই। এরপরেই রঘু ফার্মেসির সামনে গাড়ি থামিয়ে সেই প্রোটেকশন কেনার জন্য চলে যায়, আর সেখানেই তার মালিশের সাথে দেখা হয়। কিন্তু প্রোটেকশনের ব্যাপারে তার কোনো আইডিয়াই ছিল না, এই জন্য ফার্মেসিতে এসে সে বিপদে পড়ে যায়। আর তখনই মাল্লেশ তাকে সাহায্য করে। আর এরপরে রঘু আর দিব্যা সেই লজে চলে আসে। রুমে আসার পরে রঘু অনেক বেশি লজ্জা পেতে থাকে। সে দিব্যার দিকে তাকাতেই পারছিল না, এমনকি সে দিব্যাকে টাচ করতে পর্যন্ত ভয় পাচ্ছিল। আর এরপরে যখন সব সংকোচ কাটিয়ে সে দিব্যাকে টাচ করতে যাবে, দিব্যা এই বিষয়টা দেখে ফেলে, আর এই জন্য সে নিজেই রঘুর কাছে চলে আসে। ঠিক ওই সময়টাতে তারা বুঝতে পারে যে পাশের রুমে অনেক জোরে জোরে টিভি চলছে, আর এই বিষয়টা তাদের অনেক বিরক্ত করছিল। এজন্য রঘু রেগে সেই রুমে চলে যায়, আর সেই রুমের লোকটাকে বলে টিভির ভলিউম কমিয়ে দেবার জন্য, কিন্তু সে কোনো কিছুতেই কথা শুনছিল না। কিছুক্ষণ পরে সহ্য করতে না পেরে রঘু আবার চলে যায় সেই লোকটার কাছে। যখনই সে বারান্দাতে আসে, সে দেখতে পায় সেই লজের সামনে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর গাড়ির ভেতরে পুলিশ অফিসার আরমুগাম বসেছিল। পুলিশকে দেখেই রঘু প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি রুমে সে দিব্যাকে বলে, লজে পুলিশ চলে এসেছে, চলো তাড়াতাড়ি চলে যাই। দিব্যা বলে, এখানে তো কোনো পুলিশ আসে না, আর যদি পুলিশ এসেই থাকে তাহলে হয়তোবা সেটা পুলিশ অফিসার আরমুগাম, উনি কিছুই করবে না। এদিকে রঘু বলে, আরে না, তোমার কাছে হয়তোবা এই সব কিছুই স্বাভাবিক, কিন্তু আমি একটা ভালো এবং সম্মানিত পরিবার থেকে এসেছি, এটা যদি জানাজানি হয়ে যায় সমাজে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। কথাটা শুনে দিব্যার মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, দিব্যা রঘুর কথায় আরমুগামকে ফাঁকি দিয়ে সেই লজ থেকে বের হয়ে আসে এবং গাড়িতে করে চলে আসতে শুরু করে। কিন্তু গাড়ি নিয়ে বের হওয়ার সময় সেই লজের সামনে থাকা আরও একটি গাড়ির সাথে তাদের গাড়িটা একটু ধাক্কা খেয়ে যায়, আর সেই গাড়ির ভেতরে রাজু আর জনি নামের দুইজন লোক ছিল। গাড়িতে ধাক্কা লাগার ফলে যখনই তারা পেছনে তাকায়, তখনই তারা পুলিশ অফিসার আরমুগামকে দেখতে পায়, আর পুলিশ দেখেই তারা গাড়ি নিয়ে ভয় সেখান থেকে পালিয়ে চলে আসে। আসলে এই জনি এবং রাজু তারা একটি পাবে কাজ করে, আর সেই পাবের মালিকের নাম শরীফ। শরীফ আসলে তাদের ছোট্ট একটা কাজ দিয়েছিল, একটা মাল ডেলিভারি করার কাজ, আর সেটার ভেতরে ছিল ড্রাগস, আর সেই ড্রাগসটাই তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তারাও কাজটা করতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু পরে তারা জানতে পারে সেই ব্রিফকেসের ভেতরে আসলে কিছুই ছিল না। শরীফ তখন বলে, আসলে সে রাজু আর জনির সততা পরীক্ষা করার জন্যই এইভাবে কাজটা করতে দিয়েছিল।
শরীফ তাদের দুইজনের কাজ দেখে খুশি, আর এই জন্য এবার তাদের সত্যি সত্যি বড় একটা ড্রাগসের প্যাকেট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বলে। কিন্তু এতে জনি অনেক ভয় পেয়ে যায়। রাজুকে বলে এসব কাজ করার দরকার নেই, এতে অনেক বেশি রিস্ক। রাজু বলে, আরে জনি, আমরা আর কতদিন এরকম ছোটখাটো কাজ করে চলবো? একবার বড় একটা হাত মারতে পারলে পুরো জীবনটা বসে খেতে পারবো। আর আমরা কি ড্রাগস বানাচ্ছি নাকি? শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে দিচ্ছি। পুলিশ তো তাদের ধরবে যারা এগুলো বানায় এবং যারা এগুলো বিক্রি করে। আমরা তো কোনোটাই করছি না। জনি বুঝতে পারে, সেও রাজি হয়ে যায়। এই রাজুর ব্যাপারে একটু শোনা যাক। রাজুর ছোটবেলাতেই তার মা মারা গিয়েছিল, আর এরপরেই রাজুর বাবা আরও একটি বিয়ে করে। এই জন্য রাজু তার বাবাকে একেবারেই সহ্য করতে পারত না। অন্যদিকে রাজুর পরিবারে তার এক সৎ ভাইও ছিল, যার নাম পাণ্ডু। রাজুর সৎমা এবং রাজুর বাবা তাকে সারাক্ষণ বিভিন্ন কথা শোনাতো, কাজ করতে বলতো এবং ঘরে টাকা পয়সা দিতে বলতো। কিন্তু রাজু তার বাবার কোনো কথাই শুনতো না, আর বলতো, আমি ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে পারলে আমি নিজের ইচ্ছেতে এখান থেকে চলে যাব, তোমাদের বলতে হবে না, এখানে তোমরা শান্তি করে থাকো। এরপরে রাজু রেগে জনির কাছে চলে আসে। জনি তাকে পিক আপ করে নেয়। এই জনির একটা ছোট বোন রয়েছে, ম্যারি। রাজু আর ম্যারি তারা একে অপরকে ভালোবাসে, আর এদের তিনজনের বাড়ি সে কাকিনাড়াতেই। জনি আর রাজু হায়দ্রাবাদে সে পাবে কাজ করে। অন্যদিকে ম্যারি এখানে থেকেই পড়াশোনা করছে। সেখানে রাজু ম্যারিকে বলে, আসলে আমাদের বস আমাদের একটা কাজ দিয়েছে, তাই আগামী 2 দিন আমরা অ্যাভেলেবেল থাকবো না। অন্যদিকে ম্যারির বিষয়টা হচ্ছে, ম্যারি এখানে পড়াশোনা শেষ করেছে। এছাড়া আন্দামান থেকে তার একটা নার্সের চাকরির অফারও এসেছে, আর সেখানে যাবার জন্যই সে প্রিপারেশন নিচ্ছে। আর সেখানে ম্যারি তাদের বলছিল তারা দুইজনও যেন ম্যারির সাথে আন্দামানে চলে আসে, তারা তিনজনই সেখানে সেটেল হয়ে যাবে। রাজু বলে, হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু তাদের ছোট্ট একটা কাজ রয়েছে, কাজটা শেষ করেই তারা ম্যারির সাথে যোগ দেবে। ম্যারিও এতে রাজি হয়ে যায়। এরপরেই দেখা যায় রাজু এবং জনি চলে আসে তাদের বস শরীফের সাথে দেখা করার জন্য। শরীফ তাদের বলে, তোমরা হায়দ্রাবাদে চলে যাও, আর সেখান থেকে কিছু মাল নিয়ে এখানে চলে আসবে। আর এরপরেই তাদের আধা ছেঁড়া একটা নোট দেয়। সেই নোটটা নিয়ে তারা হায়দ্রাবাদে সেলিমের সাথে দেখা করে। আসলে তারা সেই ছেঁড়া নোটটা দিয়ে সেলিমের কাছ থেকে সেই ড্রাগসগুলো নিয়ে যাবে। তারা যখনই সেলিমের কাছে আসে, ঠিক ওই সময়টাতে একজন রিপোর্টার গান্ধী সেখানে চলে আসে, আর সে আলাদাভাবে সেলিমের সাথে কথা বলতে থাকে আর বলে, তোমার এবং তোমার বস, তোমরা দুজন মিলে যা যা করছো সব অপকর্মের প্রমাণ আমার কাছে রয়েছে, সেটা একটা পেন ড্রাইভের মধ্যে। তাই তাড়াতাড়ি আমাকে 10 কোটি টাকা দিয়ে দাও, না হলে সেই পেন ড্রাইভটা প্রচার হয়ে যাবে। কথাটা শোনার পরে সেলিম অবাক হয়ে যায় এবং সে তার বসকে ফোন করে। তার বস বলে, ওকে আপাতত টাকাটা দিয়ে দাও, ওর বিষয়টা আমরা পরে দেখব। এইদিকে দেখা যায় রাজুকে কল করে তার গার্লফ্রেন্ড ম্যারি, আর বলে, 2 দিন ধরে আমি তোমাকে কল করছি, তুমি আমার কল কেন রিসিভ করছো না? তুমি কি কোনো ইলিগেল অবৈধ কাজকর্ম করছো? দেখো, কালকে সকাল 10টার মধ্যে আমি আন্দামান চলে যাচ্ছি। আমি চাই জনি না গেলেও অন্তত তুমি আমার সাথে চলো। রাজু বলে, ম্যারি, আমি অবশ্যই তোমার সাথে যাব, কিন্তু ছোট্ট একটা কাজ রয়েছে, কাজটা শেষ করেই আমি তোমার কাছে চলে আসব, তুমি একদমই টেনশন করো না। অন্যদিকে দেখা যায় সেলিম তার বসের কথা মতো গান্ধীকে টাকাগুলো গুছিয়ে দিচ্ছিল, আর সেই জায়গাতেই ড্রাগস নিয়ে কাজ করছিল রাজু এবং জনি। ঠিক ওই সময়টাতে দেখা যায় পুলিশ সেখানে রেড করে বসে আচমকা, আর সবার উপরে ফায়ারিং করতে শুরু করে। আর এতে করেই সবাই যার যার মতো পালাতে শুরু করে। রাজু এবং জনিও গাড়ি নিয়ে সেখান থেকে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়, আর তারা পুলিশের কাছ থেকে লুকানোর জন্য চলে আসে একটা লজে। দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। জনি পরিস্থিতিকে একটু স্বাভাবিক করার জন্য সেখানে বসে টিভি সিরিয়াল দেখতে শুরু করে। আর ঠিক এই সময়টাতেই পাশের রুমেই রঘু এবং দিব্যা চলে এসেছিল ঘনিষ্ঠ হবার জন্য। এরপরে কি হয়েছিল সেটা তো আমরা জানি। অন্যদিকে রাজুও সেই সময় বারান্দায় বের হয়েছিল, আর পুলিশ অফিসার আরমুগামকে দেখে ফেলেছিল, আর এই জন্য তারা তার কাছ থেকে পালানোর জন্যই গাড়িতে উঠে পালানোর চেষ্টা করছিল। এদিকে রঘু আর দিব্যাও পুলিশকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পুলিশ অফিসার আরমুগাম রাজু আর জনিকে ফলো করতে শুরু করে। আর ঠিক তখনই আমাদের আরও একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, অর্থাৎ এই আরমুগাম আসলে কে। আরমুগাম একজন ইনকাউন্টার স্পেশালিস্ট। যখনই সে একজন ক্রিমিনালকে ইনকাউন্টার করে একটু রেস্ট নিচ্ছিল, তখনই কীর্তির বাবা তাকে কল করে। আসলে তারা দুজনেই পূর্ব পরিচিত। কীর্তির বাবা বলে, আমার একমাত্র মেয়ে কীর্তি একজন অটো ড্রাইভারের সাথে পালিয়ে গেছে, এটা জানাজানি হলে আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। যে করেই হোক সেই অটো ড্রাইভারকে ইনকাউন্টার করে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো। সেই ফ্ল্যাটটা আমি তোমার নামে লিখে দেবার ব্যবস্থা করছি।
আরমুগাম বলে, আপনি একেবারে টেনশন করবেন না, আমি অবশ্যই আপনার মেয়েকে ফিরিয়ে আনবো। আর এই জন্যই কীর্তি আর প্রসাদকে ধরার জন্যই আরমুগাম সেই লজে গিয়েছিল এবং তাদের ফটো দেখাচ্ছিল, কিন্তু সেখানে পায় না। এরপরেই অন্য একজন লোক আরমুগামকে কল করে জানায় সেই কীর্তি আর প্রসাদকে একটা টোলগেটে দেখা গেছে। খবরটা পাওয়ার সাথে সাথে আরমুগাম সেদিকেই যেতে শুরু করে, কিন্তু জনি আর রাজু ভাবে আরমুগাম তাদেরকে ধরার জন্য এসেছিল এবং তাদের পিছু নিয়েছে। আসলে কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, এখানে বিষয়টা সেই রকমই হয়ে গেছে। অন্যদিকে রঘু আর দিব্যাও এটাই ভাবছিল যে আরমুগাম তাদের ফলো করছে। এভাবেই চেজিং হতে শুরু করে। আর একটা সময় রাজু আর জনি তাদের গাড়িটা একটা সাইড রোডে নিয়ে নেয়। এদিকে রঘু আর দিব্যাও ভয়ে তারা তাদের গাড়িটা অন্য একটা সাইড রোডে নিয়ে নেয়। এদিকে কীর্তি হঠাৎ করে সাইড মিররে দেখতে পায় একটা পুলিশের গাড়ি তাদের পিছু আসছে। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর মাল্লিশকে বলে, আরে ভাই, আপনি তাড়াতাড়ি গাড়িটা চালান, পুলিশ আমাদের ফলো করছে। মাল্লিশও একটু ভয় পেয়ে যায় আর বলে, তোমার বাবা আসলে কে, এরকমভাবে পুলিশ কেন পাঠিয়েছে? আর এখানেই কিছু টুইস্ট এবং কিছু লিঙ্ক আপ খুঁজে পাওয়া যায়। কীর্তি বলে তার বাবা হচ্ছে এক্স-এমএলএ। অন্যদিকে আমরা রাজু আর জনির কথা থেকে জানতে পারি তারা সেখান থেকে ড্রাগসটা এনে যেখানে নিয়ে যাচ্ছিল সেটাও ছিল সেই এক্স-এমএলএ এর কাছেই। অন্যদিকে রঘু আর দিব্যার কাছ থেকে আমরা জানতে পারি দিব্যা আসলে এই এক্স-এমএলএ এর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এখন এই দিব্যা কেন সেই এক্স-এমএলএ থেকে পালিয়ে বেড়াচ্ছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। দিব্যাও পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল যেহেতু সেই পুলিশের গাড়িটা তাদের ফলো করছে, নিশ্চয়ই এটা হয়তো সেই এক্স-এমএলএ পাঠিয়েছে। এর জন্য রঘুকে সে বলে, প্লিজ যে করেই হোক আমাকে কাকিনাড়া পৌঁছে দাও, তাহলেই আমি বাঁচতে পারবো। অন্যদিকে রাজু আর জনিও তারা ড্রাগসগুলো পৌঁছে দিয়ে কাকিনাড়াতে ফিরে যেতে পারলে বেঁচে যাবে। অন্যদিকে কীর্তি আর প্রসাদের বেলাও একই কথা, অর্থাৎ সবাইকে কাল সকালের মধ্যেই কাকিনাড়া পৌঁছাতে হবে। অন্যদিকে সেই এক্স-এমএলএ আসলে তার মেয়ে কৃতিকে অন্য একজন এমএলএর ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল, আর এতে করে সে তার পদটা অর্থাৎ এমএলএর পদটা আবারও ফিরে পেত। কিন্তু কীর্তি এটা জানার পরেই তার ভালোবাসার মানুষ প্রসাদের সাথে পালিয়ে যায়। এদিকে মাল্লেশও কোনোরকমভাবে গাড়িটা ওভার স্পিডে চালিয়ে সেই পুলিশের গাড়িটাকে ফাঁকি দিয়ে দেয়। এদিকে রাজু আর জনি কথা বলছিল। জনি বলে, সেলিম আমাদেরকে ধরার জন্য কেন লোক পাঠাবে? ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা কেন করবে? কারণ আমরা তো ওর সাথেই কাজ করছিলাম। সে ভেবেছিল সেলিমই হয়তো পুলিশকে সেখানে ডেকে এনে তাদেরকে মারার জন্য তাদের পিছে পুলিশ লেলিয়ে দিয়েছে। আর তখনই রাজু ছোট্ট একটা টুইস্ট বলে। পুলিশ যখন সেখানে ফায়ারিং করতে শুরু করে সবাই এদিক ওদিক ছুটোছুটি করছিল, আর ওই সময়টাতে রাজু সুযোগ পেয়ে সেখানে টাকার ব্যাগটা উঠিয়ে নেয়। আর সেই ব্যাগের ভেতরে 10 কোটি টাকা ছিল, যে 10 কোটি টাকা সেলিম গান্ধীকে দিতে চেয়েছিল। আর এটাই হয়তোবা সেলিম বুঝতে পেরে গিয়েছিল বা জানতে পেরে গিয়েছিল, আর এই জন্য সে তার লোক এবং পুলিশকে লেলিয়ে দিয়েছে আমাদের পেছনে। আর এখানে আমরা আরও একটা টুইস্ট জানতে পারি, সেটা হচ্ছে সেখানে পুলিশকে রাজুই খবর দিয়েছিল। আসলে যখন সেখানে ডিলটা হচ্ছিল, এছাড়া রিপোর্টার গান্ধী সেখানে সে টাকাগুলো নিচ্ছিল, তখন ম্যারির সাথে রাজুর কথা হচ্ছিল। নিশ্চয় মনে আছে আপনাদের? ম্যারি রাজুকে বলছিল, তোমরা যদি কিছু নাও করো আমি তোমাকে আর জনিকে দেখে রাখতে পারবো, কিন্তু তারপরও তোমরা কোনো অবৈধ কাজ করো না, যাতে করে আমি তোমাদেরকে হারিয়ে ফেলি। কারণ এই পৃথিবীতে তোমরা দুজন ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। তোমাদের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। এই কথাটা শোনার পরে রাজু ইমোশনাল হয়ে পড়েছিল, আর এই জন্য ভেবেছিল এই ড্রাগস ডেলিভারির চক্কর থেকে তাদের বেরিয়ে আসতে হবে। কারণ এখানে পুলিশ আসার পরে যদি তাদের অ্যারেস্টও করে, আর পুলিশ যখন জানতে পারবে যে পুলিশকে রাজুই ইনফর্ম করেছে, নিশ্চয়ই রাজু আর জনিকে পুলিশ ছেড়ে দেবে। আর তাই ইমোশনাল হয়ে রাজু তখন পুলিশকে কল করে ফেলেছিল। কিন্তু পুলিশ সেখানে আসার পরে যখন গুলি ছুটতে শুরু করে, তখন রাজু সেই টাকার ব্যাগটা দেখে আর তার ভেতরে লোভ জেগে ওঠে, তাই টাকার ব্যাগটা নিয়ে আসে। এদিকে সেলিম চলে আসে তার বসের কাছে। দেখা যায় সেই বস আর কেউ নয়, সেই এক্স-এমএলএ। সেই এক্স-এমএলএ যখন এই বিষয়টা জানতে পারে তখন সে প্রচণ্ড রেগে যায় আর বলে, আমার সব লোককে লাগিয়ে দাও, যে করেই হোক সেই টাকাটা আমার ফেরত চাই। এদিকে এই এক্স-এমএলএর সাথে দিব্যার কি সম্পর্ক ছিল? আসলে প্রথমবার দিব্যাকে যখন আমরা দেখতে পেয়েছিলাম, সে একজন লোকের সাথে সময় কাটাচ্ছিল, তার একজন কাস্টমার, আর সেই কাস্টমারটা ছিল এই এক্স-এমএলএ। আর সেখানে তো আমরা দেখতেই পেয়েছিলাম দিব্যা তার কাছে টাকা চেয়েছিল, কিন্তু এক্স-এমএলএ সেই টাকাটা দিতে একেবারেই রাজি হয়নি। এই জন্য দিব্যা বাধ্য হয়ে সেখানেই থাকা এক্স-এমএলএর একটা গোল্ডের রিং নিয়ে নেয়, যেটা অনেক দামি ছিল। অন্যদিকে এক্স-এমএলএ যখন এটা বুঝতে পারে তখন সে দিব্যাকে খুঁজতে শুরু করে, কারণ এই রিংটা শুধুমাত্র টাকা দিয়ে তার কাছে মূল্য
লাইন হয় না। এটার সাথে তার অনেক সেন্টিমেন্ট ইমোশন জড়িয়ে রয়েছে। এই জন্য যে করেই হোক এই রিংটা তার ফেরত চাই। এছাড়া এক্সএমএলএ মনে করে সেই রিংটা তার কাছ থেকে চলে যাবার পরপরই সে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে, এই জন্য সে রিংটা ফেরত চায়। কিন্তু ব্রোকার যখনই দিব্যাকে কল করছিল, ইতোমধ্যে দিব্যা তার ফোনটা অফ করে রেখেছিল। এর জন্য এক্সএমএলএ তার লোকদের পাঠিয়ে দেয় দিব্যাকে ধরার জন্য। ঘটনা বর্তমানে চলে আসে। দিব্যার ছোট বোন তাকে কল করে, সে হাসপাতালে ছিল আর দিব্যার বাবা সেই হাসপাতালেই ভর্তি ছিল। দিব্যার ছোট বোন দিব্যাকে বলে, ডক্টর বলেছে বাবার অপারেশন করতে হবে আর এর জন্য 5 লাখ টাকা জোগাড় করতে হবে। যে করেই হোক তুমি 5 লাখ টাকার ব্যবস্থা করো। আসলে এই অপারেশনের টাকার জন্যই দিব্যা সেই এক্সএমএল এর কাছে টাকা চেয়েছিল, কিন্তু দেয়নি। এই জন্য বাধ্য হয়ে রিংটা চুরি করেছিল। দিব্যা সেই রিংটা ব্যাগে থেকে বের করে আর ভাবে এখন এই রিংটাই তার একমাত্র ভরসা, এটার মাধ্যমেই সেই 5 লাখ টাকা তাকে জোগাড় করতে হবে। আর এই জন্যই দিব্যা বাড়ি যেতে চাইছিল। আর তাই রঘুকে সে বলেছিল তাকে কাকিনাড়া পৌঁছে দেবার জন্য। যদিও রঘু প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে রাজি হয়ে যায়। তারা কথা বলতে বলতেই গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের গাড়িটা অন্য একটা গাড়ির সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর দেখা যায় সেই গাড়িটা ছিল রাজু আর জনির। এদিকে দেখা যায় মালয়েশিয়ার অ্যাম্বুলেন্সটাও সেখানেই চলে আসে এবং সেটাও একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এই অ্যাক্সিডেন্টে রঘু একটু আহত হয়েছিল। মাল্লেশ তার ব্যান্ডেজ করে দিতে থাকে। যেহেতু মাল্লেশ আর রঘুর পরিচয় হয়েছিল সেই ফার্মেসিতে, এই জন্য সে তাকে সাহায্য করে। কিন্তু একটু পরেই মাল্লেশ খেয়াল করে তার গাড়িতে থাকা রঘু আর কীর্তি সেখানে আর নেই। এতে করে মাল্লেশের আফসোসটা বেড়ে যায়। 10,000 টাকা হাতছাড়া হয়ে গেল। এদিকে কীর্তি আর প্রসাদকে দেখা যায় তারা একটি বাসে উঠে বসেছে কাকিনাড়াতে যাবার জন্য। আসলে কীর্তি ভয় পাচ্ছিল। সে দেখেছিল পুলিশের গাড়িটা তাদের ফলো করছে, তাই সে বুঝতে পেরেছিল কোনো একটা সময় পুলিশ হয়তোবা তাদের অ্যাম্বুলেন্সটাকে ধরেও ফেলতে পারে। এই জন্য তারা অন্য একটা বাসে চেপে বসে। তখনই প্রসাদ তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়, অর্থাৎ মাল্লেশকে। আর ভয়েস মেসেজে বলে, মাল্লেশ ভাই, আমরা অন্য একটা বাসে উঠে বসেছি। কাকিনাড়াতে আমরা নিরাপদভাবে পৌঁছানোর পরে আপনার 10,000 টাকা আমি আপনাকে পাঠিয়ে দেব। আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। এদিকে মাল্লেশ ভয়েস মেসেজটা শোনার পরে অবশেষে একটু শান্তি পায়। এদিকে দিব্যা রঘুকে তার পার্সোনাল লাইফের ব্যাপারে বলতে শুরু করে যে কিভাবে সে একজন পতিতা হয়ে উঠল। দিব্যা বলে, কোনো মেয়ে অযথা কোনো কারণ ছাড়াই এই প্রফেশনে আসে না। প্রত্যেক মেয়ের কোনো না কোনো বাধ্যবাধকতা থাকে বা পরিস্থিতি হয়ে ওঠে যার ফলে এই পেশাতে আসতে সে বাধ্য হয়। এদিকে সেলিম এবং তার লোকেরা রাজু আর জনিকে খুঁজে বেড়াচ্ছিল। খুঁজতে খুঁজতে একটা সময় তারা অনেকটা টায়ার্ড হয়ে পড়ে, তাই কিছু খাবার দাবার করার জন্য তারা একটি রেস্টুরেন্টে আসে। আর সেখানে গল্প করতে করতে সেলিমের একজন লোক সেলিমকে বলে, আমি শুনেছি জনির একটা ছোট বোন রয়েছে আর সে কাকিনাড়াতে থাকে। আমরা যদি কাকিনাড়াতে যেয়ে জনির সেই ছোট বোনকে কিডন্যাপ করে নিয়ে আসি, তাহলে রাজু আর জনি দুজনকেই আমরা হাতে পেয়ে যাব। আইডিয়াটা সেলিমের ভালো লাগে, এই জন্য সে সাথে সাথে কল করে শরীফকে, অর্থাৎ রাজু সেই বসকে, আর বলে জনির সেই ছোট বোন ম্যারিকে কিডন্যাপ করার জন্য। এদিকে দেখা যায় কাকতালীয়ভাবে সেলিম এবং তার লোকেরা যে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিল, ঠিক একই রেস্টুরেন্টে রাজু এবং জনিও এসেছিল। অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। রাজু বারবার ম্যারিকে কল করছিল, কিন্তু তার ফোনটাই লাগছিল না। তাই সে পাশে চলে যায় আর কেউ নয়, সেলিমের কাছ থেকেই ফোনটা চায় ফোন করার জন্য। অন্যদিকে দেখা যায় সেলিমও ফোনটা দিয়ে দেয়, কিন্তু কেউ কারো মুখটাই দেখে না। আসলে দুজনের সমস্যা নিয়ে অনেক টেনশন নিয়েছিল। তারা মনোযোগ দিয়ে সেটাই ভাবছিল, এই জন্য এই বিষয়টা কেউ খেয়ালই করে না। অন্যদিকে দেখা যায় আবার ঠিক এই একই রেস্টুরেন্টে দিব্যা আর রঘু এসেছিল। তারাও সেখানে খাবার খেতে বসেছিল আর তারা একে অপরের সাথে কথা বলছে। দিব্যার এই কোম্পানিটা সঙ্গী হিসেবে থাকাটা রঘুর অনেক বেশি ভালো লাগে। সবসময় হাসি খুশি হয়ে থাকা, চিলমুডে থাকা, কথা বলা, মজা করা, এই সবকিছুই রঘুর ভালো লাগতে শুরু করে। আর এদিকে দেখা যায় পাশেরই কেবিনে সেই রেস্টুরেন্টে বসেছিল দিব্যার সেই ব্রোকার। আসলে সেই এক্সএমএলএ এই ব্রোকারকে বলেছিল দিব্যাকে খুঁজে বের করার জন্য। আর ওইদিকে কীর্তি আর প্রসাদ যে বাসটাতে উঠেছিল, সেই বাসের ড্রাইভার জানতে পারে সামনেই রোডে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে আপাতত রাস্তা এখন ব্লক রয়েছে। তাই পাশের একটি ধাবাতে বাসটা থামিয়ে দেয় আর যাত্রীরা সেখানেই খাবার খেতে শুরু করে। আর দেখা যায় ঠিক এই একই ধাবাতে মাল্লেশ আর রামমূর্তিও বসেছিল খাবার খাওয়ার জন্য। রামমূর্তি টেনশনে ছিল। সে মাল্লেশকে বলে, লোকেরা বলছিল সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে,
রোড ব্লক, আমরা পৌঁছাবো কি করে? মাল্লেশ বলে, আরে স্যার আপনি টেনশন করবেন না, দায়িত্ব যখন নিয়েছি আপনাকে ঠিক সময়ের মধ্যে আমি কাকিনাড়া পৌঁছে দেব। এই সময়ে তারা আরও কথা বলে। তখন রামমূর্তি তার বসের ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলছিল, অর্থাৎ বদনাম করছিল মাল্লেশের কাছে। এদিকে রাজুর গার্লফ্রেন্ড ম্যারি কল করে সেলিমকে, কারণ সেলিমের মোবাইল দিয়ে রাজু ম্যারিকে কল করেছিল। ম্যারি তখন কলটা রিসিভ করতে পারেনি, এই জন্য এখন সে কল ব্যাক করে। অন্যদিকে সেলিম তো আর জানতো না যে এটা কে, কেন কল করেছে, এই জন্য বলতে থাকে আপনি কে, কেন কল করেছেন। এভাবেই কিছুক্ষণ উল্টোপাল্টা কথা বলে ফোনটা কেটে দেয়। তখনই দেখা যায় রাজু এবং জনি সেলিমকে সেখানে দেখে ফেলে, তাই তারা লুকিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ঠিক একই রেস্টুরেন্ট বা ধাবাতে সেই আরমুকামও এসেছিল। সে হঠাৎ করে সিগারেট ধরাতে যেয়ে দেখতে পায় রঘুর গাড়িতে সেই কীর্তি আর প্রসাদ পালিয়ে যাচ্ছে। এই জন্য সে তাদেরকে ধরার জন্য তাদের গাড়িটাকে ফলো করতে শুরু করে, আর এভাবেই একজন এক একজনের পিছু করছিল। ওইদিকে দেখা যায় সেলিমের কথা মতোই শরীফ এবং তার লোকেরা চলে আসে ম্যারির হোস্টেলে এবং সেখানে ম্যারির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জানা যায় ম্যারি অলরেডি একজন লোকের সাথে এখান থেকে বের হয়ে গেছে। আসলে ঘটনা হচ্ছে, রাজু যখন ম্যারিকে বারবার কল করেও পাচ্ছিল না, তখনই সে তার সৎ ভাইকে ম্যারির হোস্টেলে পাঠিয়ে দেয় এবং তাকে পিক আপ করে নিয়ে আসতে বলে। আর সে ম্যারির হোস্টেলে এসে ম্যারিকে পিক আপ করে নিয়ে নেয় শরীফের লোক সেখানে আসার আগেই। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বেশি দূর যেতে পারেনি। শরীফ এবং তার লোকেরা তাদের দুজনকেই দেখে ফেলে আর ম্যারিকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে রাজু আর জনি তারা যখন যাচ্ছিল, হঠাৎ করেই তাদের গাড়ির তেল শেষ হয়ে যায়। তারা বুঝতে পারছিল না এখন তারা কি করবে। এদিকে মাল্লেশের অ্যাম্বুলেন্সের টায়ার লিক হয়ে যায়। সেটা ঠিক করার জন্য প্রয়োজনীয় যন্ত্রও তার কাছে ছিল না। এই জন্য সে রামমূর্তিকে বলে, আপনি এখানে দাঁড়িয়ে কারো কাছ থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করুন, আমি দেখি আশেপাশে কোনো মেকানিকের দোকান পাওয়া যায় নাকি। কিন্তু রামমূর্তি প্রচণ্ড ভয় পেয়ে যায়। মাল্লেশকে বলে, আরে তুমি কি বলছো? আমি একটা লাশের সাথে এখানে কি করে থাকবো? আমিও তোমার সাথে যাব। মাল্লেশ বলে, আরে স্যার কিসের ভয়? একটা মৃত মানুষকে ভয় পাওয়ার কি আছে? ভয় তো পাওয়ার কথা জীবিত মানুষদের। কথাটা কিন্তু অনেকটাই সত্যি। যাই হোক, এদিকে রাজু আর জনি তারা বিভিন্ন গাড়িতে লিফট চাইছিল। ওই সময়টাতে সেলিম এবং তার লোকেরা সেই দিক দিয়েই যাচ্ছিল গাড়ি নিয়ে। তারা রাজু এবং জনিকে দেখে ফেলে আর গাড়িটা থামিয়ে দেয়। এরপরেই যখন তারা রাজু আর জনিকে উঠিয়ে নেবার চেষ্টা করে, তারা পালাতে শুরু করে। দৌড়ে পুরাতন একটা ফ্যাক্টরির ভেতরে চলে আসে আর সেখানেই লুকিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় মাল্লেশও হাঁটতে হাঁটতে সেখানেই চলে এসেছিল সাহায্য চাওয়ার জন্য। ইতোমধ্যে তো সেলিম এবং তার লোকেরাও সেখানে চলে এসেছিল রাজু আর জনিকে ধরার জন্য। কিন্তু যখনই তারা মাল্লেশকে দেখতে পায়, তারা একটু ভয় পেয়ে যায়। তারা ভাবে এ হয়তোবা কোনো পুলিশ অফিসার, কারণ মাল্লেশও সেখানে উকিঝুঁকি মারছিল। একটু পরেই হাসপাতাল থেকে মাল্লেশের কাছে একটা ফোন আসে আর সেখানে কোনো একটা অপারেশনের রোগী এবং অপারেশন নিয়ে কথা বলছিল। আসলে অপারেশনের রোগীকে কোথাও নিয়ে যেতে হবে, মাল্লেশ সেটা নিয়ে কথা বলছিল। অপারেশন শুনতেই সেলিম এবং তার লোকেরা বুঝতে পারে এটা হয়তো কোনো অপারেশনের কথা বলছে, অর্থাৎ পুলিশ অপারেশন। আর তারা বিশ্বাস করে নেয় মাল্লেশ একজন পুলিশ অফিসার, হয়তোবা ইনকাউন্টার করার জন্য এখানেও আসতে পারে। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, পুরো একটা কমেডি সিন হয়ে যায়। যাই হোক, সেলিম এবং তার লোকেরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এতে হাঁপ ছেড়ে বাঁচে রাজু আর জনি। এদিকে মাল্লেশ কোনো সাহায্য না পেয়ে অ্যাম্বুলেন্সের কাছে ফিরে এসেছিল আর সে দেখতে পায় রামমূর্তি ইতোমধ্যে একজনের কাছে সাহায্য চেয়েছে। এদিকে দেখা যায় আরমুগাম দিব্যা আর রঘুর গাড়িটাকে থামিয়ে ফেলেছিল। এতে দিব্যা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল এই আরমুগাম হয়তোবা তাকেই অ্যারেস্ট করতে এসেছে। কিন্তু আরমুগাম তো এসেছিল কীর্তি আর প্রসাদকে ধরার জন্য। সেখানে আরমুগাম স্পেশালি প্রসাদকে গান দেখিয়ে হুমকি দিতে থাকে যে সাধারণ একজন অটো ড্রাইভার হয়ে তুমি একজন এমএলএর মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছ, এত বড় সাহস হলো কি করে? এখন তো তোমাকে মরতেই হবে। দিব্যা এসব কিছু শোনার পরে বুঝতে পারে এই পুলিশ অফিসার শুধুমাত্র এমএলএর কথায় এই ছেলেটাকে মারার জন্য এখানে চলে এসেছে। তাই সে অনেক সাহস জুগিয়ে কৌশলে আচমকাই আরমুগামের হাত থেকে গানটা নিয়ে নেয় এবং তাকে গান পয়েন্টে নিয়ে বলে, তুমি আসলে পুলিশ হবার যোগ্যই নও। আর এই জন্য তার কাছ থেকে গান এবং পুলিশের গাড়ির চাবিটাও নিয়ে নেয় এবং সেই গাড়ির সাথেই তাকে লক করে দেয়। এমনকি আরমুগামের গায়ে থেকে তার পোশাকটা অবধি খুলে নেয় দিব্যা। এরপরেই সেই হ্যান্ডকাপের চাবিটা একটু দূরে রেখে দেয়, যাতে করে সাথে সাথেই আরমুগাম নিজেকে মুক্ত করে তাদের ফলো করতে না পারে। তারা সেখান থেকে চলে আসে, যদিও আরমুগাম একটু চেষ্টা করতেই কিছুক্ষণ পরেই চাবিটা নিজের হাতের কাছে পেয়ে নেয় এবং নিজেকে ছাড়িয়ে নেয়। সেখান থেকে কিছু পথ আসার পরেই দিব্যা আর রঘু
কীর্তি আর প্রসাদকে কোনো একটা বাসে পাঠিয়ে দেয় কাকিনাড়া যাবার জন্য। এরপরেই দিব্যাকে অনেক খুশি দেখা যাচ্ছিল। দিব্যা রঘুকে বলে, এখন তো আমাদের সব প্রবলেমই প্রায় শেষ, চলো এখন আমরা খুব এনজয় করব। আর তখনই রঘু গাড়ি বন্ধ করে মাঝপথে দিব্যাকে প্রপোজ করে বসে, বলে, তোমার লাইফে এত এত প্রবলেম ছিল, কিন্তু তারপরও তুমি এই সব কিছু প্রবলেম সাইডে রেখে কত হাসি খুশি ছিলে। আর তোমার সাথে থেকে আমি অনেক খুশি ছিলাম, আর এই খুশিটা আমি জীবন ভরে পেতে চাই। দিব্যা অনেক খুশি হয়ে রঘুর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সমাজ এবং সমাজের মানুষ কি বলল সেটা না দেখে তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। এদিকে রামমূর্তি এবং মাল্লেশ সকাল সকাল কাকিনাড়াতে অবশেষে পৌঁছে যায়। অন্যদিকে রাজু আর জনিও কাকিনাড়াতে পৌঁছে গিয়েছিল এবং তারা যে আঘাত পেয়েছিল সেটা ট্রিটমেন্ট করার জন্যই তারা একটি হসপিটালে চলে আসে এবং ব্যান্ডেজ করে নেয়। তারা যখন সেখান থেকে ফিরিয়ে আসছিল তখনই দেখতে পায় ছোট্ট একটা মেয়ে ডক্টরের সাথে কথা বলছিল। আর আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটা হচ্ছে দিব্যার ছোট বোন। ডক্টর তাকে বলছিল, আরে তোমার বাবার অপারেশন টাকাটা এখনো জমা করনি, তোমার বাবার অবস্থা বেশি ভালো নয়, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। মেয়েটি কাঁদছিল আর বলছিল, স্যার আর একটু সময় অপেক্ষা করুন, আমার বোন এখনই চলে আসবে। রাজু পুরো বিষয়টা জানতে পারে। এরপরে রাজু দিব্যার বাবার অপারেশনের জন্য পুরো টাকাটাই ডক্টরের কাছে জমা করে দেয়, কারণ তখন তাদের অনেক টাকা ছিল। এছাড়াও সেই অপারেশনের জন্য রাজুই দিব্যার বাবাকে রক্ত দেয়। আর সবকিছু শেষ করার পরে তারা চলে আসে সেই রেলওয়ে স্টেশনে, কারণ ম্যারি তাদের এখানেই আসতে বলেছিল। অন্যদিকে কীর্তি আর প্রসাদকে দেখা যায় কাকিনাড়াতে আসার পরে তারা বিয়ে করে ফেলেছিল, আর এখন কীর্তি প্রসাদকে নিয়ে তার বাড়িতে যাচ্ছিল। আর সেখানে সেই বাড়িতে ইতিমধ্যে অনেক লোক ছিল। তখনই কীর্তি জানতে পারে আসলে তার বাবা এক্সএমএলএ মারা গেছে। আর মুভির শুরুতে হাসপাতালে যে লোকটা বসেছিল সেটা ছিল এক্সএমএলএর ছোট ভাই, অর্থাৎ মাল্লেশ এবং রামমূর্তি সারা রাত যে লাশটা এই কাকিনাড়াতে নিয়ে এসেছে সেটা এই এক্সএমএলএরই ছিল। আর মুভিতে এক্সএমএলএর যে ঘটনাটা দেখানো হয়েছে সেটা ছিল একটু আগের, অর্থাৎ এক্সএমএলএ মারা যাবার আগের ঘটনাগুলো। আসলে এক্সএমএলএ তার ভাইকে দেখার জন্য হায়দ্রাবাদে গিয়েছিল, আর সেখানে যাবার পরেই সে দিব্যার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। এরপরে সেখান থেকে তার আংটি চুরি হয়, আর এর কিছুক্ষণ পরেই তার কাছে খবর আসে তার মেয়ে একজন অটো ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। এছাড়া সে শুনতে পায় রাজু এবং জনি তার টাকা নিয়ে পালিয়ে গেছে, আর এই জন্য সে মনে করে সেই আংটিটার জন্য তার জীবনে এত এত সমস্যা চলে আসছে। সে পুলিশকে, সেলিম এবং তার লোককে এক একজনের পিছে পাঠিয়ে দেয়। আর এরপরে হঠাৎ করেই এত এত প্রেশার টেনশন সহ্য করতে না পেরে সে স্ট্রোক করে বসে আর মারা যায়। এদিকে এই এক্সএমএল মারা যাবার পরে অনেকেরই সমস্যার সমাধান হয়ে যায়, যেমন প্রসাদ আর কীর্তির। অন্যদিকে দিব্যার, এছাড়া দিব্যার ব্রোকার আর সেলিম তারাও বেঁচে যায়। এদিকে দেখা যায় সেই রেলওয়ে স্টেশনে রাজু আর জনির কাছে তার বস শরীফ আসে এবং ম্যারিকে তারা তার কাছে নিয়ে এসেছিল। আসলে যখনই রাজু সেলিমের টাকা চুরি করেছিল সে তার বস শরীফকে কল করেছিল। সেই টাকার কথা শুনে শরীফ খুশি হয়ে গিয়েছিল আর বলেছিল, টাকাটা আমার কাছে নিয়ে এসো, আমরা অর্ধেক ভাগ করে নেব। অর্থাৎ তারা দুজনেই মিলে কাজ করছিল। অন্যদিকে যখন সেলিম তাকে কল করে সে তার হয়ে কাজ করার অভিনয় করে। মূলত শরীফ ম্যারিকে আগলে রেখেছিল, সেফ জোনে রেখেছিল। এরপরেই সে ম্যারিকে রাজুর হাতে তুলে দেয়। এরপরে তারা তিনজনই চলে যায় আন্দামানে, যেখানে ম্যারির জব হয়েছিল। অন্যদিকে দিব্যা এবং রঘুকে দেখানো হয়। দিব্যা অনেক খুশি ছিল, সে তার ভালোবাসার মানুষ পেয়েছে, জীবনসঙ্গী পেয়েছে। তার বাবার অপারেশনও হয়ে গেছে, আর এই জন্য সে মনে করে সেই এক্সএমএলের আংটিটা তার আর দরকার নেই। এই জন্য সে সমুদ্রের তীরে সেটা ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় রামমূর্তি সেই আংটিটা পায়। এতে সে খুশি হয়ে যায়, কারণ তারও টাকার এমার্জেন্সির দরকার ছিল। তার লাইফের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। অন্যদিকে কীর্তি এবং প্রসাদ মাল্লেশকে 10,000-এর পরিবর্তে 10 লাখ টাকা দেয়, কারণ ওই রাতে মাল্লেশ তাদের অনেক সাহায্য করেছিল, যার ফলে তারা এখানে নিরাপদে পৌঁছাতে পেরেছে। আর এই টাকাগুলো পেয়ে মাল্লেশ অনেক খুশি হয়ে যায়। আমেরিকাতে যে সে সেখানকার অ্যাম্বুলেন্স ড্রাইভার হয়ে যায়, আর এভাবেই সবার লাইফ সেটেল হয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।